পুরী উড়িষ্যার একটি জনপ্রিয় তীর্থস্থান ও পর্যটন কেন্দ্র, যা বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। এখানকার জগন্নাথ মন্দির হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অন্যতম পবিত্র স্থান, যেখানে প্রতি বছর রথযাত্রা উৎসব উদযাপিত হয়। পুরীর বিখ্যাত খাজা একটি ঐতিহ্যবাহী মিষ্টান্ন, যা ভক্ত ও পর্যটকদের খুব প্রিয়। পুরীর সমুদ্র সৈকত তার শান্ত পরিবেশ ও সূর্যাস্তের দৃশ্যের জন্য বিখ্যাত। ধবলগিরি, উদয়গিরি ও খণ্ডগিরি প্রাচীন বৌদ্ধ ও জৈন গুহা, যেগুলো প্রাচীন ভারতের ইতিহাস ও শিল্পকলাকে তুলে ধরে। লিঙ্গরাজ মন্দির ভুবনেশ্বরে অবস্থিত, শিব ভক্তদের জন্য এক বিশাল তীর্থস্থান। এই মন্দিরটি কলিঙ্গ স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন। কোণারকের সূর্য মন্দির একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থল এবং বিশাল রথের মতো দেখতে স্থাপত্য নির্মিত। এই মন্দির সূর্যদেবকে উৎসর্গীকৃত এবং প্রাচীন ভারতের বিজ্ঞান ও শিল্পের সাক্ষ্য বহন করে। পুরী ও তার আশপাশের দর্শনীয় স্থানগুলি ইতিহাস, সংস্কৃতি ও আধ্যাত্মিকতার অপূর্ব মিলন ঘটায়। নমস্কার দর্শক বন্ধুরা, আজ 31শে মে 2025 শনিবার, আর আজকে আমরা সকলে মিলে চলে এসেছি পুরীর সি বিচে। এখানে এসে আমরা কি করলাম সেটা নিয়ে থাকবে এই ভিডিও। চলুন তাহলে প্রথম থেকে শুরু করা যাক। গত 30শে মে শালিমার স্টেশন থেকে রাত 8:35 শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে ট্রেনে উঠে বসলাম। এখন বাজে রাত 8:50, এখনো গাড়ির সিগন্যাল হয়নি। এবারের পুরী ট্যুরে আমাদের টোটাল মেম্বার ছিল 18 জন, যার মধ্যে আমাদের 4 জনের পড়েছিল S4 কোচে। এখন সময় হয়েছে রাত 8:54। এখন ঠিক রাত 9টা, আর বলতে বলতেই আমাদের গাড়ি ছেড়ে দিল। শালিমার স্টেশন থেকে পুরীর দূরত্ব 497 কিলোমিটার। এই ট্রেন 8টা স্টেশনে হল্ট দেবে এবং ভোর 5:10 গিয়ে পৌঁছাবে পুরী স্টেশন। পুরী যাওয়ার জন্য শালিমার, হাওড়া এবং শিয়ালদা স্টেশন থেকে প্রচুর ট্রেন অ্যাভেলেবেল আছে। শালিমার স্টেশন ছাড়ার পর আমাদের প্রথম হল্ট স্টেশন হবে সাঁতরাগাছি, যেখানে আমরা আমাদের রাত্রির ডিনারটা সেরে নেব। ট্রেন ছাড়তে না ছাড়তেই মাত্র 10 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম সাঁতরাগাছি জংশন। ঘড়িতে এখন সময় রাত 9:10। ট্রেন এই মুহূর্তে প্রায় 10 মিনিট লেটে চলছে। বাড়ি থেকে বানানো পরোটা, ডিম আলু কষা এবং মিষ্টি সহযোগে আমরা আমাদের রাত্রির ডিনারটা সেরে নিলাম। শালিমার থেকে 112 কিলোমিটার পথ অতিক্রম করে চলে আসলাম আমাদের দ্বিতীয় হল্ট স্টেশন খড়গপুর। এখন বাজে 10:45, গাড়ি প্রায় 17 মিনিট লেট। চলে আসলাম খড়গপুর স্টেশন। এখানে গাড়ি 5 মিনিট হল্ট নেবে। 5 মিনিট হল্ট নেবার পর পুনরায় আমাদের গাড়ি আবার তার যাত্রার উদ্দেশ্যে রওনা দিল। খড়গপুর স্টেশন থেকে আমাদের গাড়ি ছাড়ার পর একে একে 228 কিলোমিটার দূরে বালেশ্বর, 290 কিলোমিটার দূরে ভদ্রক, 334 কিলোমিটার দূরে জয়পুর কেওনঝর রোড এবং 406 কিলোমিটার দূরে কটক জংশন হয়ে ভুবনেশ্বর পৌঁছাবে। এখন রাত 3:10। আমাদের সহযাত্রীরা একে একে প্রায় সকলেই ঘুমিয়ে পড়েছে, শুধু আমি জেগে আছি একা একা। ট্রেন ছুটে চলেছে কখনো 90 কিলোমিটার, কখনো 100, কখনো বা 110। অবশেষে শালিমার স্টেশন থেকে 434 কিলোমিটার পথ পেরিয়ে পৌঁছে গেলাম ভুবনেশ্বরে। রাত তখন 3:20। পৌঁছে গেলাম
আমাদের 7 নম্বর হল স্টেশন ভুবনেশ্বর। শালিমার থেকে 434 কিলোমিটার পথ পেরিয়ে অবশেষে রাত 3:20 নাগাদ এসে পৌঁছলাম ভুবনেশ্বর স্টেশন। এখন ঘড়িতে সময় ভোর 4:05 আর আমরা শালিমার স্টেশন থেকে 453 কিলোমিটার পথ পেরিয়ে চলে আসলাম খুর্দা রোড জংশন। গাড়ি প্রায় 35 মিনিট মতো লেট। যেহেতু গাড়ি এখানে প্রায় 40 মিনিট মতো লেট, তাই মাত্র 4 মিনিটের হল্ট দিয়ে আমাদের গাড়ি খুর্দা রোড জংশন থেকে প্রায় 44 কিলোমিটার পথ পেরিয়ে পরবর্তী স্টেশন পুরীর উদ্দেশ্যে রওনা দিল। এখন প্রায় ভোর হয়ে গেছে আর আমরা জানলা দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চললাম। অবশেষে আমাদের ট্রেন শালিমার স্টেশন থেকে তার যাত্রাপথে নির্ধারিত দূরত্ব 497 কিলোমিটার দূরে পুরী স্টেশন এসে উপস্থিত হলো। যাত্রাপথে লেট করেছে মাত্র 25 মিনিট। চলে আসলাম পুরী স্টেশন। এখন ঘড়িতে বাজে 5:40। প্রায় 497 কিলোমিটার পথ পেরিয়ে এই ট্রেন এখানে তার যাত্রা সমাপ্ত করলো। অবশেষে আমাদের 18 জন তীর্থযাত্রী যে যার নিজের কোচ থেকে নেমে এসে একটি জায়গায় এসে সমবেত হলো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমরা উঠে উঠবো, উঠে চু করে আমরা চলে যাব, চু করে আমরা চলে যাবো পুরীর নিচে। প্রায় 15 মিনিট অপেক্ষা করার পরে আমরা সব একসঙ্গে পুরী স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এই মুহূর্তে আমরা পুরী স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। সামনেই রয়েছে অটো স্ট্যান্ড। আমরা সেখান থেকে অটো বা দুটো ম্যাজিক গাড়ি ধরে ভাড়া নিয়ে চলে যাব সোজা স্বর্গদ্বার। আমাদের 18 জনের টিম মেম্বাররা পুরী স্টেশন ছেড়ে আস্তে আস্তে এগিয়ে চলেছে অটো স্ট্যান্ডের দিকে। আমরা দুটি ম্যাজিক গাড়ি ভাড়া করে নিলাম। প্রথম গাড়িতে 9 জন এবং দ্বিতীয় গাড়িতে 9 জন। এইভাবে 18 জন মিলে আমরা দুটো ম্যাজিক গাড়িতে করে স্বর্গদ্বারে চলে আসলাম। আর আমাদের ভাড়া নিল এক একটা গাড়ি 350 × 2 অর্থাৎ 700 টাকা। কিছুক্ষণের মধ্যেই আমরা দেখলাম পুরীর মেরিন ড্রাইভ রোড ধরে এগিয়ে চলেছে আমাদের গাড়ি। বাঁদিকে বঙ্গোপসাগর আর ডান দিকে ছোট বড় বিভিন্ন হোটেল। এই দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম স্বর্গদ্বারে। স্বর্গদ্বারে পৌঁছে আমাদের প্রথম কাজ হলো একটা ভালো হোটেল খুঁজে নেওয়া। স্বর্গদ্বার থেকে মাত্র 1 মিনিটের দূরত্বে আমরা একটি হোটেল পেলাম, হোটেল সি পার্ল। আর এই দেখুন স্বর্গদ্বারের কাছে শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি থেকে মাত্র 1 মিনিট দূরত্বে গেলেই গাঙ্গুরামের এই খাজার দোকান। আর ঠিক তার পিছনে দোতলাতে আমাদের হোটেল নিউ সি পার্ল। হোটেল নিউ সি পার্লে পৌঁছেই আমরা 3 দিনের জন্য 1500 টাকা করে 6টি এসি ঘর বুক করে নিলাম। হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ব্যাগপত্র রেখে ড্রেস চেঞ্জ করে সোজা চলে আসলাম স্বর্গদ্বারের সামনে সি বিচের কাছে। এখন বাজে সকাল 10:30 আর আমাদের এখনো পর্যন্ত কোনো টিফিন খাওয়া হয়নি।
স্বর্গদ্বারের সামনে কিছুক্ষণ ঘোরাঘুরির পর ঠিক করা হলো যে আমরা সকলে টিফিন খেয়েই সমুদ্রে স্নান করতে নামবো। এবং তারপরেই আমি আর সঞ্জয় দুইজনে মিলে চলে গেলাম আমাদের হোটেলের খুব কাছেই পুরী সুইটস রেস্টুরেন্টে। এবং সেখানে গিয়ে আমরা 18 জনের জন্য লুচি ও তরকারির অর্ডার দিলাম আর নিজেরা ওখানে লুচি তরকারি খেয়ে নিলাম এবং বাকিদের জন্য পার্সেল হাতে নিয়ে চলে আসলাম পুরীর সি বিচে। দেখো আমাদের আলিবাবু এখন জলে নেমেছে স্নান করতে, আর এক একটা ঢেউ আসছে আর কি আনন্দ করছে, হাত নাড়াচ্ছে। দেখো সি বিচের সামনে আমাদের সব টিম মেম্বারদের টিফিন চলছে, লুচি আর ঘুগনি। লুচি আর ঘুগনি দিয়ে সি বিচের সামনে টিফিন করছে। আর এখন বাজে সকাল 11:30। এই সময় এসছে টিফিন করতে। রিমা মাসি, টিফিনটা কেমন হয়েছে? খুবই সুন্দর, কিন্তু ভীষণ দেরি। বড় মা কি খাচ্ছ? কচুরি আর ঘুগনি আর মিষ্টি আছে, এখনো পাইনি। এখন খাচ্ছ কেন? আসলে আজকে আমরা এসছি তো অনেকটা লেট হয়ে গেছে। টিফিনটা না, কালকে একদম লেট হবে না, 7টার মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, কচুরি খাওয়ার পরে এখন কি করবে? এখন একটু সমুদ্রে স্নান করব, করে সমুদ্রের ধারে যে মিষ্টি পাওয়া যায় সেগুলো একটু খাবো, তারপরে হোটেলে যাব। মা তুমি কি করছো? বলো কি করছো বলো? বালিঘাট যাবো। বালিঘাট বালি দিয়ে কি করবে? বালি দিয়ে কি করবে? পুরীর সমুদ্র সৈকতে পৌঁছতেই আমাদের তীর্থযাত্রীদের মন এক অদ্ভুত উন্মাদনায় ভরে উঠেছিল। সারা রাত ট্রেন জার্নি করে এবং কিছু টিফিন মুখে দিয়েই তারা চলে এসেছে সমুদ্র সৈকতে। ছুটে এসেছে প্রকৃতির আর এক রূপ দর্শনে। বিশাল, প্রলয়কারী অথচ আপন ভোলা সমুদ্র। দুপুরের তপ্ত রোদ ঠিকরে পড়েছে এই সোনালী বালির উপরে, আর দূর থেকে গর্জন তুলে আসছে সমুদ্রের বিশাল বিশাল ঢেউ, যা তীরে এসে আছড়ে পড়ছে। কেউ শুধু দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আবার কেউ বা নিজেকে সামলাতে না পেরে নেমেই পড়ল সমুদ্রের ঢেউয়ের উপরে। কি বিশাল বিশাল ঢেউ! এক একটা ঢেউ সবাইকে ফেলে দিচ্ছে একেবারে তীরের পাড়ে। কি বিশাল বিশাল ঢেউ! বাপ রে বাপ! এক একজন এক এক ভাবে ঝাঁপ দিল, কারো চোখে বিস্ময়, কারো মুখে উল্লাস। এদিকে তাকায়, এদিকে তাকায়, ভ্যালিরাম ভ্যালিরাম তাকায়, ঢেউ ঢেউর মধ্যে ঝাঁপিয়ে পড়ো, ঝাঁপিয়ে পড়ো, ঢেউর মধ্যে ঝাঁপিয়ে পড়ো। কেউ ঢেউয়ের পিঠে উঠে আবার গড়িয়ে পড়ছে, কেউ বা ঢেউয়ের ওপর শরীর ভাসিয়ে দিয়ে নিঃশব্দে অনুভব করছে নোনা জলের ছোঁয়া। আবার ছোটরা দেখি বালি নিয়ে দুর্গ করতে ব্যস্ত। ঝাঁপিয়ে পড়ো, লাফিয়ে পড়ো, ঝাঁপিয়ে পড়ো। আবার হঠাৎই দেখি একটা বিশাল জলের ঢেউ এসে সবকিছু তছনছ করে দিয়ে বেরিয়ে গেল। বিশাল বিশাল ঢেউ। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের সকল তীর্থযাত্রীরা খুব উন্মাদনার সঙ্গে সমুদ্রে স্নান করতে নেমে গেছে। কিছুক্ষণ পর
ক্লান্তি এসে ভর করলো সবার ওপরে। তাই কেউ সমুদ্রের বালির ওপর গা এলিয়ে দিল, কেউ বা নিঃশব্দে সমুদ্রের ঢেউ গুনতে লাগলো। ঘন্টাখানিক কেটে গেল হেসে খেলে জলে ডুবে আর ঢেউয়ের সাথে খুনসুটি করে। কেউ খেলো নোনা জল আর কেউ বা খেলো ঢেউয়ের ধাক্কা, আর তাতে গিয়ে হলো চিটপটাং। এতক্ষণ স্নান করার পর সবাই একটু ক্লান্ত, তাই সমুদ্রের জলে কেউ কেউ গা এলিয়ে দিল, কেউ বা চুপচাপ বসে সমুদ্রের ঢেউ উপভোগ করতে লাগলো। এখন সব ক্লান্ত, কিছুক্ষণ স্নান করার পরে দিচ্ছি। এরে বাবা রে, ভিজে গেলাম রে। এই কি সাংঘাতিক জল, নোনতা জল চোখের মধ্যে ঢুকে গেল, চোখটা আবার গেল। ওরে বাবা রে, হ্যাঁ চোখে লেগেছে, সমুদ্রের জল চোখে লেগে আমার চোখটাই বোধহয় গেল। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা স্নান করার পর আবার 1 থেকে 1.5 ঘন্টা বিশ্রাম নেওয়া চললো। কিছুক্ষণ বিশ্রাম নেবার পর আবার নতুন উদ্যমে স্নান করা শুরু হলো। আমাদের বড় টিম মেম্বাররা একটু বেশি ক্লান্ত হয়ে পড়েছিল, তাই তারা সমুদ্রের ধারে অনেকক্ষণ রেস্ট নিতে লাগলো। কিন্তু আমাদের ক্ষুদে সদস্যরা, তাদের তো অফুরন্ত এনার্জি, তারা কিন্তু অলরেডি সমুদ্রের মধ্যে ঝাপাঝাপি লাফালাফি শুরু করে দিল। আর এই মুহূর্তেই দেখতে দেখতে চলে আসলো সমুদ্রের ধারে আমাদের মুখের সামনে মিষ্টি, আর মিষ্টি নিয়ে আসলো লাল। প্রত্যেককে 1-2 করে মিষ্টি দেওয়া হলো, যাতে এই মিষ্টি খেয়ে গ্লুকোজ সংগ্রহ করে আবার নতুন উদ্যমে সমুদ্রে ঝাঁপানো যায়। প্রসঙ্গত জানিয়ে রাখি, এই মিষ্টি খাওয়ার পর্বটা আমরা যখনই সি বিচে স্নান করতে আসি, সে দীঘা হোক বা পুরী হোক, সব জায়গায় কিন্তু আমরা এই মিষ্টি খাওয়াটা সি বিচে পছন্দ করি। আমাদের চিরাচরিত প্রথা অনুযায়ী মিষ্টি খেয়েই এবং স্নান করেই তবে আমরা সমুদ্র উপকূল ছাড়বো, তার আগে নয়। তাই মিষ্টি খেয়ে এবার আস্তে আস্তে আমরা চলে আসলাম হোটেলের দিকে। হোটেলে গিয়ে ড্রেস চেঞ্জ করে চলে আসলাম বিদেশ ঘরে। বিদেশ ঘরে গিয়ে খাবার টেবিলে অর্ডার দিলাম ভাত, আলু ভাজা, ডাল, 1 বাঁধাকপির তরকারি, চিকেন 2 পিস, আর তার সঙ্গে আর একটা আলু বড়া দিয়ে তরকারি, মানে 2 রকম তরকারি, ডাল, আলু ভাজা আর চিকেন 2 পিস থাকছে। খাবার স্বাদ খুবই ভালো, নো ডাউট। বিদেশ ঘরে কিন্তু যে কোনো খাবারই খুব সুস্বাদু হয় এবং দামও রিজনেবল হয়। আমি যে প্লেটটা নিয়েছি, এই ভাত, ডাল, চিকেন দিয়ে 2 রকম সবজি দিয়ে, তার দাম পড়েছে 150 টাকা। কেউ কেউ আবার মাছ ভাতও খেয়েছে, কেউ কেউ আবার বিরিয়ানিও খেয়েছে। দু পিস মাত্র চিকেন দিয়েছে, কিন্তু চিকেনের স্বাদটা কিন্তু খুবই ভালো ছিল। আমার তো খেয়ে খুব ভালো লাগলো। গাঙ্গুরাম সুইটস, এখানে কি কি খাজা রয়েছে দেখি। দেশি ঘি খাজা 500 টাকা, সানফ্লাওয়ার মশলা খাজা 300 টাকা, সানফ্লাওয়ার খাজা 250 টাকা, আর সুগার ফ্রি সল্টেড খাজা রয়েছে 300 টাকা। তো আমরা দেখি সানফ্লাওয়ার খাজাটা খেয়ে দেখি 250 টাকার। নিয়েছো সানফ্লাওয়ার খাজা? অবশেষে গাঙ্গুরাম সুইটস থেকে সানফ্লাওয়ার খাজা নিলাম,
1 কিলো নিলাম 250 টাকা দিয়ে। এখন আমরা সবাই মিলে এটা 1 পিস করে খাবো। বলছে 20-22টা ওঠে, দেখা যাক কি পাওয়া যায়। দুপুরে খাওয়া দাওয়ার পর ঘন্টাখানিক রেস্ট নিয়ে আমাদের টিম সদস্যরা এবার একটু আলোচনায় ব্যস্ত হয়ে গেল যে কিভাবে পুরীর মন্দিরে পুজো দেওয়া যায়। এখন বাজে বিকেল 5:20, তাই আমাদের টিম মেম্বাররা আর দেরি না করে বেরিয়ে পড়লো পুজো দেওয়ার উদ্দেশ্যে। উপরে তাকিয়ে দেখলাম কিছু কিছু ট্যুরিস্ট ব্যাকডোর দিয়ে হোটেলে ঢোকার চেষ্টা করছে। আসলে এরা মনে হয় হোটেলের ঘর ভাড়া দেয়নি, যার ফলে ব্যাকডোর দিয়ে ঢোকার চেষ্টা করছে। আমরা একটা টোটো ভাড়া করে 5 জনে মিলে 5-20-100 টাকা দিয়ে চলে আসলাম মন্দির প্রাঙ্গণে। জয় জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতু মে। হে জগতের স্বামী, তুমি হও আমার পথপ্রদর্শক, তুমি আমাকে দেখাও সঠিক পথের দিশা। শ্রী চৈতন্যদেবের হৃদয়ের এই আকুল আরতি আজকে আপামর বাঙালির হৃদয়ের কথা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি 4 ধামের শ্রেষ্ঠ ধাম পুরীর জগন্নাথ ধামের একদম পশ্চিম প্রান্তে। ভারতবর্ষের যে বিখ্যাত 4 ধাম আছে, মানে বদ্রীনাথ ধাম, দ্বারকানাথ ধাম, জগন্নাথ ধাম এবং রামেশ্বর ধাম, এই ধামগুলোর মধ্যে শ্রেষ্ঠ ধাম হলো পুরীর জগন্নাথ ধাম। কারণ শাস্ত্রে বলা আছে যে আগে আপনাকে 3টে ধামে যাত্রা করতে হবে এবং সবশেষে আপনি যাত্রা করবেন জগন্নাথ ধাম। বলা হয় প্রভু শ্রী জগন্নাথ ভগবান বিষ্ণুর স্বরূপ। তিনি বদ্রীনাথ ধামে স্নান করেন, দ্বারকানাথ ধামে বেশভূষা করেন এবং তারপর পুরীর জগন্নাথ ধামে অন্ন ভোজন করেন এবং শেষে রামেশ্বর ধামে শয়ন করেন। সেই কারণে পুরীর এই জগন্নাথ ধাম ভোজন ধাম নামেও প্রসিদ্ধ। কথায় আছে জগন্নাথ কা ভাত জগৎ প্রসারে হাত। পুরীর জগন্নাথ ধাম আর কি কি নামে পরিচিত? রামায়ণ, মহাভারত এবং গীতার কাব্যগ্রন্থ অনুসারে এই পুরী ধামকে পুরুষোত্তম ধাম, শ্রীক্ষেত্র ধাম বা দশাবতার ধাম নামেও অভিহিত করা হয়। পুরীর এই জগন্নাথ ধাম মানে এই পুরীর মন্দিরে প্রবেশ করার 4টে দরজা আছে। একদম পূর্ব দিকে যেটা আছে সেটা হচ্ছে সিংহদ্বার, তার ঠিক উল্টো দিকে অর্থাৎ পশ্চিম দিকে রয়েছে ব্যাঘ্রদ্বার, দক্ষিণ দিকে রয়েছে অশ্বদ্বার যেটাতে আমরা প্রবেশ করেছিলাম, আর উত্তর দিকে রয়েছে হাতিদ্বার বা হস্তিদ্বার। এই পুরীর মন্দিরের 4টে ভাগ: মূল মন্দির, জগমোহন, নাট মন্দির এবং ভোগ মণ্ডপ। এই 4টি ভাগে পুরীর মন্দির বিভক্ত। এই 4টি মন্দিরকে ঘিরে আছে একটা উঠোন, যার নাম হচ্ছে ভিতর বেড়া বা ভিতরের অঙ্গন। এই ভিতর প্রাঙ্গণটা অনেকটা কচ্ছপের মতো দেখতে বলে একে কুর্ম বেড়া বলা হয়। এখন বাজে রাত 10টা আর আমরা চলে আসলাম আমাদের হোটেলে। আর সেই সঙ্গে আজকের মতো ভিডিওটা শেষ করলাম। দেখা হবে পরের ভিডিও। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে কৃষ্ণ কৃষ্ণ